আজকে যে আমাদের ক্লাসটা হবে তিনটা টপিকস। সো তোমরা হয়তো তিনটা টপিকস দেখে হয়তো ঘাবড়ে যাবে, তিনটা কিভাবে আমরা পড়বো, তাই না? হ্যাঁ, আসলে খুবই ছোট ছোট টপিকসগুলোকে আমাদের এমবিবিএসের জন্য যে ছোট কতটুকু লাগবে সেটা নিয়ে আমি আমি ডিসকাস করবো। আই ডিসকাস অন দ্যাট। আর বেসিক্যালি এই যে অটোটক্সিসিটি, তারপর ডেফনেস, হ্যাঁ, টিনিটাস, এটা একটা বিরাট বিরাট টপিকস, অনেক বড় বড়। তো আমরা অত বড়তে যাব না। আমরা এবং বেসিক কনসেশনটা আমরা একটু নিব, এবং মাথায় যেন থাকে যে আজকে আমি যে আলাপগুলো করব দুটোই কিন্তু তিনটা টপিক্সের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তিনটা টপিক্স ইম্পর্টেন্ট এবং খুবই অল্প করে ইম্পর্টেন্ট। পরীক্ষায় আমরা আমরা এমবিবিএসটা পড়বো। আমি তো সবসময় টার্গেটে রাখি যে আমার এমবিবিএসের জন্য ফার্স্ট টার্গেট হচ্ছে পাস করতে হবে, সেকেন্ড টার্গেট হচ্ছে তাদের মাথায় এগুলো ঢুকাইতে হবে, হ্যাঁ, মাথায় ঢুকাইতে হবে। আর এটা ঠিক যে পাস করার জন্য যতটুকু লাগে ততটুকু যদি সিম্পল ওয়েতে কনসেশনটা গ্রো করে ফেলা যায়, এটা পরবর্তী পর্যায়ে কাজে লাগবে। তা আমাদের যে অটোটক্সিসিটি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য ইম্পর্টেন্টগুলো আমি এই জন্যই বলি, কারণ আমরা কিন্তু র্যান্ডমলি খুব ওষুধপত্র ইউজ করি, এবং এই ওষুধপত্রগুলো ইউজ করতে গেলে আমাদের কানের কি ক্ষতি হতে পারে। আর কানের ক্ষতি হওয়া মানেই হচ্ছে কানে কম শোনা বা মাথা ঘোরানো, এই সমস্যাগুলো কানের ক্ষতির জন্য হয়ে থাকে, ড্যামেজ টু দ্য ইয়ার্স। সো এই যে অটোটক্সিসিটিটা, এই অটোটক্সিসিটিটা আমি তো মনে করি যে আমাদের, এবং আমি শিওর যে আমরা যখন ফার্মাকোলজি পড়েছি তখনও কিছু পড়ে আসছি, এবং তখন যদি একটু ডিটেলসে কেউ যেয়ে থাকে তার জন্য আজকে কোনো সমস্যা হবে না। এবং এটার যে ব্যাপকতা বা ডিটেলস, উই আর নট গোয়িং টু দ্যাট, অনলি উইল বি হুইচ ড্রাগস আর অটোটক্সিক ফর আওয়ার ইয়ার, এটাই আমরা পড়ছি। অটোটক্সিসিটি মানে অটো এখানে ইয়ার, টক্সিসিটি হচ্ছে হচ্ছে টক্সিক যেটা খারাপ ইয়েটা, টক্সিক যেটা বিষ, মানে টক্সিক বিষক্রিয়া। আচ্ছা, যাই হোক, কানের জন্য যেটা খুবই ক্ষতিকারক সেই জিনিসগুলো। তো এর মধ্যে কিছু ড্রাগ, এই ড্রাগগুলো আমাদের বা কেমিক্যাল, কিছু ড্রাগস অথবা কিছু কেমিক্যাল আমাদের ইনার ইয়ারকে ড্যামেজ করে, ইনার ইয়ারের নিউরনকে ড্যামেজ করে। এবং এবং নিউরনটা নিউরনটাকে বোধ ককলিয়ার এবং ভেস্টিবুলার। যদি ককলিয়ারকে করে তাহলে আমার হিয়ারিংয়ে প্রবলেম করে, যদি ভেস্টিবুলারটা করে তাহলে আমার ব্যালেন্সে প্রবলেম করে। এবং ইন্টারেস্টিং হচ্ছে কি, আমরা যখন এই ড্রাগগুলো ইউজ করি, কোনো কোনো ক্ষেত্রে প্রথম ডোজ দেওয়ার সাথেই আমরা টের পেয়ে যাই, আর কোনো কোনো ক্ষেত্রে 2-4 দিন 6 দিন গেলে বোঝা যায়, কোনো কোনো ক্ষেত্রে একটু পরে বোঝা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে ইন সাম ইনস্ট্যান্স পেশেন্টস অত নোটিফাই করতে পারে না যে সে কানে কম, সে হবে যে আছে এমনি হয়তো। স্পেশালি দোজ হু আর অ্যাডাল্ট অ্যান্ড দোজ হু আর চাইল্ড, যারা ছোট তারা খুব একটা বুঝে উঠতে পারে না। সেই জন্য অলওয়েজ কিপ ইন মাইন্ড অ্যাবাউট দ্য অটোটক্সিক ড্রাগগুলো ইউজ করার সময় মাথায় কিন্তু রাখতে হবে প্রত্যেকটা ড্রাগেরই কিছু ক্রিয়া প্রতিক্রিয়া, সব ক্রিয়া ভালোর দিক থেকে, প্রতিক্রিয়া বাজে দিক থেকে, এভরি ড্রাগস হ্যাভ দ্যাট। কিন্তু আমাদেরকে আসলে জুডিশিয়াল হতে হবে। উই হ্যাভ টু, যে কীভাবে জুডিশিয়ালটা আমাদের নির্ভর করবে যে আমার এটার প্রয়োজনটা কত বেশি। হ্যাঁ, আমি যদি ক্ষতি হয়ে যায় বা এটা ছাড়া আমার কোনো উপায় নেই, হ্যাঁ, অলওয়েজ বেটার যে ড্রাগগুলো মোর প্রন ফর টক্সিক সেগুলোকে ইউজ না করা। যাক, আমি সে বক্তৃতায় না গিয়ে, ওইদিকে না গিয়ে আমি অটোপসিটা শুরু করি। সেই অটোপসি বলতে আমরা এখানে কী বুঝবো, যে কিছু ড্রাগ আছে অথবা কিছু কেমিক্যাল আছে, দে ড্যামেজ দ্য ইনার ইয়ার, হ্যাঁ, ইনার ইয়ার, এবং ইনার ইয়ার, এবং ইনার ইয়ার কাকে ড্যামেজ করে? নিউরনস অফ দ্য ককলিয়া অ্যান্ড দ্য ভেস্টিবুলস। এবং এই যে ককলিয়া এবং ভেস্টিবুলার নার্ভের যে নিউরনগুলোকে তারা, ভেস্টিবুলার এবং ককলিয়া নার্ভের নিউরনকে যে তারা ড্যামেজ করে, করার পরে কী করে? দের কজ দ্য ডিজেনারেশনস অফ দ্য সেলস, ডিজেনারেশনস অফ দ্য সেলস। এবং এই ডিজেনারেশনস অফ দ্য সেলস হওয়ার ফলে কি ঘটে? তিনটা জিনিস ঘটে: ভার্টিগো, টিনিটাস অ্যান্ড ডেফনেস। এবং ইন্টারেস্টিং হচ্ছে, যখন এই অটোটক্সিক ড্রাগগুলো আমাদের ইউজ হয়, ধরে কিন্তু ডেফনেস হয় না, পেশেন্ট কিন্তু হঠাৎ তার ভার্টিগো হতে পারে, তাড়াতাড়ি মাথায় ফেলতে হবে। তবে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ভার্টিগোর চেয়ে আমি বেশি পেশেন্ট পেয়েছি টিনিটাস নিয়ে। টিনিটাস পেশেন্ট ফার্স্ট কমপ্লেন করে ড্রাগটা নেওয়ার পরেই বলে যে
আমার কানে কেমন একটা শো করছে, বকো করছে। আর কিছু পেশেন্ট আসে যে আমি ওষুধ খাচ্ছি গত 5-7 দিন থেকে আমি কানে শুনছি না, আই এম নট হিয়ারিং নাইসলি প্রপারলি, অর্থাৎ হিয়ারিং লস, ডেফনেস, অনেক কেউ টোটালি ডেফ হয়ে যায়, কেউ পার্শিয়ালি ডেফ হয়। সো আমি আবার পেঁচাই দিলাম একটু মনে রাখার জন্য যে আমার সাম ড্রাগস অ্যান্ড কেমিক্যালস দে অ্যাটাক্স or they acts on the neurons on the cochlear and the vestibular nerves. As a result, what's happened? There is degenerations of the cells resulting in the vertigo, tinnitus and the deafness. And deafness actually, আমি ডেফনেস কথা আজকে বলবো। ডেফনেস সম্বন্ধে আমরা সাধারণত বুঝি যে টোটাল ডেফ। এখন একটা পেশেন্ট টোটাল ডেফ না হয়ে পার্শিয়াল ডেফ হতে পারে, পার্শিয়াল কানে কম শুনতে পারে, কানে কম, একেবারে কানে কম শোনা, দ্যাট ইজ ডেফ। অ্যান্ড পার্শিয়াল হিয়ারিং লস অর হার্ড অফ হিয়ারিং, দ্যাট হচ্ছে কানে কেউ যদি কম, অল্প কেউ যদি কম শোনে সেটাকে বলা হয় হার্ড অফ হিয়ারিং অথবা পার্শিয়াল হিয়ারিং লস। এখন পটেনশিয়ালি অটোটক্সিক ড্রাগগুলো কারা? হোয়াট আর দ্যাট ড্রাগস? যে ড্রাগগুলো আমার এই প্রবলেমগুলো তৈরি করে। ফার্স্ট, আমাদের কিন্তু র্যান্ডম ইউজ হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। এই অ্যান্টিবায়োটিক্সের ব্যাপারে আমাদের মাথায় থাকতে হবে। অ্যান্টিবায়োটিক্সের মধ্যে কারা বেশি কালপিট? অ্যান্টিবায়োটিক্স অ্যামোনোগ্লাইকোসাইডস আর দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যান্টোটক্সিক ড্রাগস। অ্যামাইনোগ্লাইকোসাইডস, এটা মাথায় নিজের নামের মতো মনে রাখতে হবে কোন ড্রাগগুলো কানের জন্য সবচেয়ে অ্যান্টিবায়োটিকের ভিতরে ক্ষতিকারক। অটোটক্সিক ড্রাগের ভিতরে নাম্বার 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইডস। সো অ্যামাইনোগ্লাইকোসাইডের মেম্বাররা কারা? আমি ক্লাসিফিকেশনে যাব না, শুধু জাস্ট নামগুলো একটু মনে রাখলেই হবে। স্ট্রেপ্টোমাইসিন, যদিও এটার ইউজটা এখন অনেক কম। জেন্টামাইসিন, এটা এখন ইউজ হচ্ছে, খুব ভালোই বেশি ইউজ হয়। টোব্রামাইসিন, দিজ আর এই ড্রাগগুলো। এই ড্রাগগুলো ইন্টারেস্টিং হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, জেন্টামাইসিন, টোব্রামাইসিন, এরা অটোটক্সিক। কিন্তু অটোটক্সিকের আমি আগেই বলেছি যে অটোটক্সিক কেউ কাজ করে ভেস্টিবুলার উপরে, কোনো ড্রাগ ককলিয়ার উপরে বা কেমিক্যাল। এই যে 3টা নাম বললাম আমি, স্ট্রেপ্টোমাইসিন, তারপর জেন্টামাইসিন, টোব্রামাইসিন, দে আর ভেস্টিবুলার টক্সিক। অর্থাৎ এই ড্রাগগুলোতে পেশেন্ট সাধারণত কমপ্লেন করে, সাধারণত ভার্টিগোটাকে তারা মেনলি কমপ্লেন করবে। আর যেগুলো ককলিও টক্সিক, ককলিয়াতে যারা ইয়ে করে, যেমন ক্যানামাইসিন, নিওমাইসিন, ডাইহাইড্রোস্ট্রেপ্টোমাইসিন, এগুলো হচ্ছে ককলিও টক্সিক। এখন কারা, একটা কথা মাথায় রাখতে হবে, এই ড্রাগগুলো ইউজ করার সময় পেশেন্টের, আমাদের পেশেন্টগুলোর এই রেনাল ফাংশনটা একটু দেখে নেওয়াটা ভালো। কারণ রেনাল ফাংশন যাদের ইম্পেয়ার্ড থাকে, দে আর মোস্ট ফর্ম ফর টক্সিক অফ দিস ড্রাগস। এটা কিন্তু মাথায় থাকে যেন। এমনিতে তো আমরা রেনাল ফাংশন যদি ইভেন কোনো পেশেন্ট যদি থাকে, আমি এই গত 4-5 দিন আগে একজন বৃদ্ধ মহিলাকে পেয়েছিলাম, পেশেন্ট ইজ অন ডায়ালাইসিস। তার মানে তার কিডনি ফাংশনের কী অবস্থা? তার কি খুব জরুরি ছিল জেন্টামাইসিন ইউজ করা? জেন্টামাইসিনের তো আমি একটা পেশেন্ট পেয়েছি কয়েকদিন আগে, আমি জানি না, পেশেন্ট কেম টু মি, ওল্ড পেশেন্ট, এবং শি ইজ নট টোটালি ডেফ। ডেফনেস যাকে বলে তাই। সে মানে আমি হিয়ারিং টেস্ট করার পরে দেখেছি তো রেসিডুয়াল হিয়ারিং এইড দিলে অল্প কিছু শুনবে, সে ভালো কিছু শুনবে, এবং পেশেন্ট ইজ অন ডায়ালাইসিস। তাহলে এইসব ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কেউ নেই, আমরা স্টুডেন্ট, তোমরা ডাক্তার হবা, আমি ডাক্তার, আমরা আমাদের সমালোচনা করছি এখানে। এটা কিন্তু একটু মাথায় থাকলে তো এই মহিলাটাতে এই প্রবলেমটা হতো না। তো আমরা যেন এই কারোর করে একটু মনে রাখি। তো তোমরা একটু মাথায় রাখবা ভেস্টিবুলার ককলিয়ার, ভেস্টিবুলার টক্সিক, ককলিয়ার টক্সিক। এটাও যদি মনে রাখতে না পারো, একসাথে বলে দিলেই হবে, নাম্বার 1। নাম্বার 2, অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করে, এই ড্রাগগুলো ইউজ করার সময় কিন্তু রেনাল ফাংশনের ব্যাপারে দেখতে হবে। এখন যদি আমি মনে করি যে আমার এই ড্রাগগুলো ইউজ করতে হবে, আমি তার ক্রিয়েটিন লেভেলটা, যে রেনাল ফাংশনটা দেখে নেব, তার রেনাল ফাংশনটা কেমন আছে এটা দেখে স্টার্ট করবো। অনেক সময় স্ট্রেপ্টোমাইসিন ভেরি জরুরি ড্রাগ হয়ে যায়, জেন্টামাইসিনও জরুরি হয়, টোব্রামাইসিন, এগুলো ক্যানামাইসিন, নিওমাইসিন, এগুলো দরকার হয়। সো এগুলো মাথায় রাখতে হবে। আর এর মধ্যে এরপরে যেটা আছে অ্যান্টিবায়োটিকের পরে কুইনাইন, স্যালিসাইলেটস, কিছু বিটা ব্লকার আমরা ইউজ করি, খুবই কম, যদিও এখন কমে আসছে বিটা ব্লকারগুলো ইউজ করি। স্টিল কোনো কাজে বিটা ব্লকার খুবই দরকার হয়ে পড়ে, যে এর জন্য প্রোপানলের কথা মনে রাখতে হবে। অক্সিপ্রানোল, প্রোপানল কমনলি ইউজ হয়, অক্সিপ্রানোলও ইউজ হয়, অক্সিপ্রানোল।
আর অ্যান্টি ক্যান্সারাস ড্রাগ আছে, কিছু অ্যান্টি ক্যান্সারাস ড্রাগস, তার মধ্যে নাইট্রোজেন মাস্টার্ড, সিসপ্ল্যাটিনাম, তবে এখন অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ড্রাগ আছে। তবে এই পুরনো ড্রাগগুলো যে নাইট্রোজেন মাস্টার্ড ও সিসপ্ল্যাটিনাম, এগুলো সুবিধাটা হচ্ছে কি, আমাদের তো ক্যান্সার পেশেন্টগুলো খুব পুয়ার হয় এবং এই গ্রুপের ড্রাগগুলো একটু সস্তাও থাকে, সেই জন্য অনেকে ইউজ করে ফেলেন। তবে এই ক্ষেত্রে আমি মনে করি পেশেন্টকে সেভ হচ্ছে তার ক্যান্সার, সেই ক্ষেত্রে তার হিয়ারিং যদি লস হয়ে যায়, এটার জন্য খুব একটা আমাদের চিন্তা করার দরকার নেই। কিন্তু যে পেশেন্টটা আমার ডায়ালিসিসের মধ্যে আছে, সেখানে কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে তার আমি কানটা নষ্ট করে দিব কি দিব না। আবার এমন যদি হয় যে না, ডায়ালিসিসের পেশেন্টকে ফর লাইফ সেভিংয়ের জন্য তাকে দিতে হবে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আচ্ছা যাক, সো অ্যান্টি ক্যান্সারাস ড্রাগ। আর তারপর কি যে আমাদের অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ ইউজ করা হয় লং টার্ম, ফেনাইটন, তারপর ট্যাগ্রেটল, ট্যাগ্রেটলগুলো এগুলো যে ইউজ করা হয়, ফেনাইটন এগুলো কার্বানজেপাইন যেগুলো হয়, যেগুলো ইউজ করা হয়, এগুলো কিন্তু আমার অটোটক্সিক। এবং কিছু ডায়াবেটিক্স যেমন ইথাক্রেনিক অ্যাসিড, ফ্রুসিয়ামাইড, এগুলো। সো দিজ আর দ্য ড্রাগস হুইচ আর অটোটক্সিক। এখন একটা জিনিস মাত্রা রাখবে, ট্রপিক্যাল ইয়ার ড্রপস আমরা যে খুব ইউজ করি, গ্রামে গঞ্জে কান পাকা রুগীর ডাক্তার তো জানেন, যিনি ওষুধ বিক্রেতা বড় ডাক্তার, তার কাছে যাচ্ছে, তার কাছ থেকে নিচ্ছে এবং সে ব্যবহার করছে, কদিন পর ইনফেকশন হচ্ছে, আবার কান পাকছে, আবার ড্রপ নিচ্ছে। এই পেশেন্টগুলোর কিন্তু তাদের আলটিমেটলি একটা সময় তাদের অটোটক্সিসিটি ডেভেলপ করে এবং দে লস দেয়ার হিয়ারিং। এই যে ট্রপিক্যাল ইয়ার ড্রপসের মধ্যে কী কী, আগে এই যে আমরা যে ড্রাগগুলো পড়েছি ওর মধ্যে পড়ে যাবে টক্সি, যেমন জ্যান্টামাইসিন আমরা ড্রাগ ইউজ করি, নিওমাইসিন আমরা ইউজ করি, হ্যাঁ। এবং এই ড্রাগগুলো করে কি, এরা নিওমাইসিন, জ্যান্টামাইসিন আমরা সিএসএন যখন ইউজ করি, এরা করে কি, আমাদের যে রাউন্ড উইন্ডো আছে, রাউন্ড উইন্ডো দিয়ে তারা কিন্তু ইনার ইয়ারে চলে যেতে পারে, করে তারা চলে যেতে পারে এবং করে তারা ড্যামেজ করতে পারে। কিন্তু আমরা যদি অল্প দিন ইউজ করা হয়, আমরা আমাদের প্র্যাকটিসে আমরা যারা দোজ হু আর কোয়ালিফাইড, আমরা যখন ইউজ করি তখন আমার চান্স নেই, কারণ দিনের পর দিন আমরা কখনো ড্রপ দিব না, আমরা তার একটা অন্য সমাধান করবো। তার যদি পর্দার মিডিল ইনফেকশনে থাকে, ইনফেকশনের কজ বের করে আমরা কজের ট্রিটমেন্ট করবো, ঠিক আছে। তো যাই হোক, এটা যেন মনে থাকে। এখন এই পেশেন্টগুলো আমি আগে বলছি ক্লিনিক্যাল ফিচারটা কী থাকে, এবং আগে বলছি টিনিটাস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য কমন সিমটমস। তারপর সিমটমগুলো কি, ভার্টিগো অ্যান্ড দ্য ডেফনেস। এবং এই ওষুধগুলো একটা ব্যাপার আছে যে ভাইস ভার্সা, এই ওষুধগুলো নেফ্রোটক্সিক, আবার নেফ্রোটক্সিক হলো তারা অটোটক্সিক, অর্থাৎ কারো হয়তো কিডনির প্রবলেম নেই, কিন্তু তার জন্য এই ড্রাগগুলো তার কিডনির প্রবলেম কোথাও ইউজ করার জন্য, আবার কানের জন্য আমরা ইউজ করতে গিয়ে কিডনি নষ্ট করতে পারি, কিডনি ইউজ করতে গিয়ে করে কানটা নষ্ট করতে পারি। সো দিজ আর দ্য অটোটক্সিক। সো অ্যাবাউট দিস ইউ ট্রাই টু রিড অনলি দিস। অটোটক্সিক কোথায় ইনভলভ করে, নিউরনগুলোতে বা সেলের কোথায়, ভেস্টিবুলার নার্ভ এবং ককলিয়ার নার্ভ, ওই নিউরনগুলোতে কী করে, ডিজেনারেশন অফ দ্য সেলস করে কী করে, তিনটা কথা, ফার্স্ট টিনিটাস, দেন ভার্টিগো, দেন হিয়ারিং লস, বাস এই তিনটে। আর কোন কোন ড্রাগগুলো, এই পরীক্ষার টিকা থাকবে এবং ভাই কিন্তু এটা জিজ্ঞেস করা হয়। আচ্ছা, এরপরে আসো ডেফনেস। আচ্ছা, ডেফনেস নিয়ে আমাদের কথাটা যেটা আমি আগেও বলেছিলাম তোমাদেরকে, আছে আমার ক্লাস শুরুর সময় বলেছি আমি, যে ডেফনেসের ভিতরে যেটা হয়, ডেফনেসে বলতে আমরা যেটা বুঝি, টোটাল হিয়ারিং লস টু এ পেশেন্ট। ডেফনেসটা এটা ইম্পাইলস টোটাল হিয়ারিং লস টু দ্য পেশেন্ট। এখন যখন কোনো পেশেন্ট কম শুনবে, তখন আমরা উইল ইউজ দ্য টার্ম হার্ড অফ হিয়ারিং অর পার্শিয়াল রিডাকশন অফ দ্য হিয়ারিং। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে পার্শিয়াল লস অফ হিয়ারিং or hard of hearing or total deafness, this is the common symptom of the ear disease. এখন এই ডেফনেস বা হার্ড অফ হিয়ারিং or partial loss of hearing, এটা আমরা কত রকম হতে পারে, এটা 3 রকম হতে পারে, কন্ডাক্টিভ ডেফনেস, সেন্সোরিয়াল ডেফনেস অ্যান্ড মিক্সড।
কোনো পেশেন্ট, সাম পেশেন্টস দে আর সাফার ফ্রম কন্ডাক্টিভ ডেফনেস, সাম পেশেন্টস ফ্রম দ্য সেন্সোরিয়াল, সাম মে হ্যাভ বোথ কন্ডাক্টিভ অ্যান্ড দ্য ডেফনেস। অ্যাগেইন তোমাদেরকে আমি বলছি, তোমরা যারা আমার ক্লাসে আছো এখন, আমি আগে বলেছি দিস আর ক্লাসেস ফর দ্য এমবিবিএস স্টুডেন্ট অ্যান্ড এক্সাম ওরিয়েন্টেড। সেক্ষেত্রে যেটা আমার এই ডেফনেসের ব্যাপারেও আমি যেটুকু বলেছি, ডেফনেসটা বলতে কি বোঝায়, পার্শিয়াল ডেফনেসটা কি, আর হার্ড অফ হিয়ারিংটা। কেউ যদি কানে কম শুনে আমরা হার্ড অফ হিয়ারিং বলবো, কেউ যদি কান শুনে আমরা পার্শিয়াল লস অফ হিয়ারিং বলবো, রিডাকশন অফ দ্য হিয়ারিং স্ট্যাটাস বলবো, রিডাকশন অফ দ্য হিয়ারিং স্ট্যাটাস। আর একটা লোক একদমই শুনে না, সেক্ষেত্রে আমরা যেটা বলবো ডেফনেস বা ডেফ। এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের শুধু আমরা কজগুলো পড়বো, আর ট্রিটমেন্টটা কী হবে অ্যাকর্ডিং টু দ্য কজ বা শেষ। এবং পরীক্ষায় কিন্তু শুধু কজটাই লাগে, আর কিছু লাগে না। তো এখন আমরা লেটস সি দ্য কজেস অফ দ্য কন্ডাক্টিভ ডেফনেস। এখন আসলে কন্ডাক্টিভ ডেফনেসটা কাকে বলা হয়? কন্ডাক্টিভে বুঝতে হবে যে কজটা আছে কোথায়, ইন দ্য সাউন্ড কন্ডাক্টিং অ্যাপারেটাস, দ্য সাউন্ড কন্ডাক্টিং অ্যাপারেটাস, সাউন্ড কন্ডাক্টিং অ্যাপারেটাস। আর ইন দ্য সেন্সোরিয়াল ডেফনেসে কোথায় থাকবে? কজ ইন দ্য ইনার ইয়ার অর নিউরাল পাথওয়ে, ইনার ইয়ারে থাকবে অথবা নিউরাল পাথওয়ে। পরীক্ষায় কিন্তু তোমাদেরকে কিন্তু কজগুলো জিজ্ঞেস করবে। এরপরে যেটা আসে দ্য কজ অফ দ্য কন্ডাক্টিভ ডেফনেসের মধ্যে কী আসবে? আমি আগেই বলেছি যে কন্ডাক্টিভ ডেফনেসের ক্ষেত্রে আমাদের যেটা কি, সেটা হচ্ছে দ্য কজ ইজ ইন দ্য সাউন্ড কন্ডাক্টিং অ্যাপারেটাস। এখন আমরা যদি সাউন্ড কন্ডাক্টিং আমাদের বাইরে থেকে শুরু করি, যদি আমরা এখান থেকে ভিতর পর্যন্ত আমরা যাব, সে আমাদের নাম্বার 1 অ্যাট্রেসিয়া অফ দ্য এক্সটার্নাল ক্যানেল। এই অ্যাট্রেসিয়া অফ দ্য ক্যানেল আমাদের কনজেটাল হতে পারে, অ্যাকোয়ার্ড হতে পারে, হতে পারে। আর কী কারণের জন্য হতে পারে? ফরেন বডি থাকে আমার এক্সটার্নাল ক্যানেলের ভিতরে, ফারাঙ্কোলোসিস হয়, ইনফেকশনস কানের মধ্যে থাকে, এবং নিউপ্লাজম যদি হয়ে তো যে আমার এক্সটার্নাল ক্যানেলটাকে ব্লক করে দেয়, এই হলে আমার এক্সটার্নাল ক্যানেলের ভিতরে ওয়াক্স উঠতে পারে, পোড়া উঠতে পারে, ময়লা থাকতে পারে, ফরেন বডি যেতে পারে, এগুলো আমার কন্ডাক্টিভ ডেফনেস করতে পারে। এক্সটার্নাল ক্যানেলের পরে কী থাকে? আমি যদি পিনা থেকে শুরু করি, ইভেন কারো যদি পিনাও না থাকে, অ্যাভারশন অফ দ্য পিনা, অ্যাবসেন্স অফ দ্য পিনা, তার ভিতরে সব কিছু, তারও কিন্তু হার্ড অফ হিয়ারিং হবে, কারণ কিছু কানে কম শুনতে হবে, কন্ডাক্টিভ ডেফনেস থাকবে। সো আমরা পিনা থেকে শুরু করি, যে যা কারো পিনা নেই, কারো এক্সটার্নাল অডিটরি ক্যানেলে নেই, এমন তো হতে পারে। প্লাস এক্সটার্নাল অডিটরি ক্যানেলে কোনো প্যাথোলজি আছে, সেই প্যাথোলজিগুলো কী কী? একটা হচ্ছে ফাঙ্কোলোসিস, ফরেন বডি, ইম্প্যাক্টেড ওয়াক্স, তারপর অটাইটিস এক্সটার্নাল, সাম টিউমার্স, অটাইটিস এক্সটার্নাল হয়ে ফুলে গেল, তারপর সাউন্ড কন্ডাকশনে আমার হ্যাম্পার করলো। এরপরে যেটা হচ্ছে আমার এক্সটার্নাল ক্যানেলের পরে কোন স্ট্রাকচারটা? টিম্পানিক মেমব্রেন। এই টিম্পানিক মেমব্রেনের মধ্যে যদি পারফোরেশন থাকে, ইফ দের ইজ পারফোরেশন ইন দ্য টিম্পানিক মেমব্রেন, এবং এই সে পারফোরেশনটা কী কারণে হতে পারে? পারফোরেশন ইনফেক্টিভ কারণ হতে পারে, অথবা ট্রমাটিক, এক থাপ্পড়ে কানের পর্দা ফাটাই দিব, বইলে দিল ফাটাইয়া, এক থাপ্পড়ে কানের পর্দা ফাটাই দিল থাপ্পড়, পর্দা ফেটে গেল, এবং সেই মুহূর্তে কী হবে? তার হার্ড অফ হিয়ারিং হবে, পার্শিয়াল লস হবে, হিয়ারিং লস হবে। এছাড়া আর কী কারণ হতে পারে? স্টেশন টিউবের মধ্যে যদি কোনো কারণে যদি আমার স্টেশন টিউব ব্লক হয়, তাহলে সেটাও হতে পারে। আচ্ছা যাক, আমার ওখানে না গিয়ে আমরা এরপরে টিম্পানিক মেমব্রেনের পরে আমরা যাই আমাদের মিডল ইয়ারের ব্যাপারে। মিডল ইয়ার ব্যাপারে কি? ইনফেকশনস অফ দ্য মিডল ইয়ার। ইনফেকশন অফ দ্য মিডল ইয়ারের ভিতরে কারা কারা? অ্যাকুট সাপোর্টিভ আর্টারিজ মিডিয়া হতে পারে, ক্রনিক সাপোর্টিভ আর্টারিজ মিডিয়া হতে পারে, ইভেন মিডল ইয়ারের ভিতরে যে এটা হলো ইনফেকশন। আর নন ইনফেকশন যদি হয়ে থাকে, নন ইনফেকশন হলো কি? সিকিউরিটি আর্টারিজ মিডিয়া। সেটা কি? সিকিউরিটি আর্টারিজ মিডিয়াতে কী হয়? সিকিউরিটি আর্টারিজ মিডিয়াতে impaired or restricted mobility of the middle ear sound conducting apparatus হতে পারে, যেমন অ্যাডেসিভ অটাইটিস মিডিয়া হতে পারে। সো আর কি হতে পারে? আমার যে অসিকেলগুলো আছে কন্ডাকশনের মধ্যে, অসিকেলগুলো তো আমার সাউন্ড কন্ডাকশনে হেল্প করে। সেই সাউন্ড কন্ডাকশন যে আমার যেটা আছে, সেই অসিকেলগুলো চেন যেটা আছে, সেই অসিকুলার চেনগুলো যদি কনজেন্টালি যদি সেটার অ্যাবসেন্স থাকে, অথবা কোনো ট্রমার জন্য, মিডিয়ার ট্রমার জন্য যদি তার মধ্যে ডিসলোকেশন হয়ে যায়, এই কারণগুলোতে হতে পারে। সো অ্যাবসেন্স অর ডিসলোকেশনস অফ দ্য অসিকুলার চেন, এরপর একটা ডিজিজ আমার কন্ডাক্টিভ ডেফনেস হতে পারে, সেটা হচ্ছে অটোস্ক্লেরোসিস। এবং
কোথাও কখনো যদি জিজ্ঞেস করা হয় কমনেস্ট সিঙ্গেল কজ অফ the conductive deafness in adult population, and deafness in the adult population, and that is the autosclerosis. So this is about the conductive deafness. এরপরে যেটা আসে আমার হচ্ছে সেন্সোরিয়াল ডেফনেস। আমি আগেই বলেছি তোমাদেরকে যে সেন্সোরিয়াল ডেফনেসে কজটা কোথায়, সেন্সোরিয়াল ইনার ইয়ার অথবা নিউরাল পাথওয়ের মধ্যে। এখন এর কারণগুলো কি হতে পারে, কজ অফ দ্য সেন্সোরিয়াল ডেফনেসের কারণগুলো হতে পারে। আমরা যেহেতু আমি বলেছি ইনার ইয়ার অথবা নার্ভ পাথওয়ে, তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি, আমরা যদি ককলিয়ার কজ, রেট্রোককলিয়ার কজ আর সেন্ট্রাল কজ, ব্রেনের মধ্যে কজ, এভাবে যদি আমরা নিয়ে নিই তাহলে আমাদের খুবই সুবিধা, মনে রাখতে সুবিধা হবে। সো সেন্সোরিয়াল নিউরাল লসের জন্য আমার যে কারণটা তিনটা হয়, যে আমরা ককলিয়ার কজ, এখানে কি হয়, ককলিয়ার কজের ভিতরে মেনলি হেয়ার সেলস আর ড্যামেজড, হ্যাঁ। আর রেট্রোককলিয়ার রেট্রোককলিয়ার কি হয়, লেশনস অফ দ্য এইডস নার্ভ, ককলিয়ার যেটা ডিভিশন সেটা অ্যান্ড ইটস সেন্ট্রাল কানেকশনের ভিতরে। আর সেন্ট্রাল কজ হচ্ছে একদম ব্রেনের মধ্যে, যেটা ব্রেনের ভিতরে। এখন ককলিয়ার কজের ভিতরে আমার কনজেনিটালি যদি কারো ইনার ইয়ার অ্যাবসেন্স থাকতে পারে, অথবা হাইপোপ্লেশিয়া ডেভেলপমেন্টালি যদি ইনার ভালো ডেভেলপ না করা হয় কনজেনিটালি, নাম্বার 1। নাম্বার 2, ট্রমাটিকের মধ্যে কি হয়, ট্রমা টু দ্য টেম্পোরাল বোনস, নাম্বার। তবে সবচেয়ে ট্রমার চেয়ে বেশি কমনের যেটা, সেটা হচ্ছে নয়েজ ইনডিউস হিয়ারিং লস। এবং নয়েজ ইনডিউস হচ্ছে ট্রমা বাই দ্য নয়েজ। এবং কোনো কারণে যদি আমার বিয়ে বাড়িতে গেলে কোথাও ব্লাস্ট ইঞ্জুরিতে হতে পারে, ফ্র্যাকচার্স, টেম্পোরাল বোন ফ্র্যাকচার, এই কারণগুলোতে হতে পারে। সো ট্রমার ভিতরে এগুলো ইম্পর্টেন্ট। আর ককলিয়ার ভিতরে বেশি পাই আমরা, যেটা আরেকটা কমন পাই, সেটা হচ্ছে ইনফেক্টিভ, এবং সেটা হচ্ছে ভাইরাল দ্বারা, যদি কখনো আক্রান্ত হয় ভাইরাস দ্বারা, মিজলস, মামস, চিকেন পক্স, রুবেলা and other viruses. Any virus can cause the cochlear damage. তারপর সেন্সোরিয়াল একটা কিছু একদম প্রথমে আমরা টপিকসটা পড়েছি, অটোটক্সিসিটি, সেটা কোন ড্রাগ বলেছি, অ্যামোনোগ্লাইকোসাইডগুলো ডায়াবেটিক্সের মধ্যে আছে, স্যালিসাইলেট আছে, এগুলো যেন মনে থাকে, পড়ে নিতে হবে। আর কিছু ভাস্কুলার কজ থাকে, যেমন ওল্ড এজ, সেন্সোরিয়াল কিন্তু ওল্ড এজে কিন্তু সেন্সোরিয়াল হতে পারে, আথেরোস্ক্লেরোসিস, ইম্বোলিজমস, স্পাজমস অফ দ্য ভেসেলস, ল্যাবারিন্থিন আর্টারি মধ্যে যদি স্পাজম হয়, সেগুলো হতে পারে। তারপর আমরা একটা ডিজিজ পড়েছিলাম লাস্ট ক্লাসে, মিনিয়ার ডিজিজের ভিতরে সেখানে কী হয়, এন্ডোলিম্ফেটিক হাইড্রপস হয়, তারপর ভেরি ইম্পর্টেন্ট হয়, সেটা কি, সেটা হচ্ছে ওল্ড এজে হয় প্রেসবায়োসিস, সেখানে কী হয়, ডিজেনারেশন হয়। আর কিছু মেটাবলিক কজ থাকে, ডায়াবেটিক্স, রেনাল ফেলিউর, এগুলো কিন্তু সেন্সোরিয়াল হিয়ারিং লস করে। ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু লং টার্ম সেন্সোরিয়াল হিয়ারিং, রেনাল পেশেন্টদের সেন্সোরিয়াল হিয়ারিং লস। এরপর আসে আমাদের রেট্রোককলিয়ার। আমি আগেই বলেছি রেট্রোককলিয়ার কী হয়, লেশনসটা কোথায় থাকে, এইট নার্ভ অর ইটস সেন্ট্রাল কানেকশন। এখন এর মধ্যে কী হয়, টিউমার্স, যদি কারো টিউমার থাকে কোথায়, দ্য ইন্টারনাল অডিটরি ক্যানেল, অ্যাকস্টিক নিউরোমা এবং কনজেনিটাল কোলিস্টেটোমা, মেনিনজাইটিস, এসব কারণ হতে পারে। আর সেন্ট্রাল কজটা কি, সেন্ট্রাল কজের ভিতরে নাম্বার 1, মাল্টিপল স্ক্লেরোসিস, মেনিনজাইটিস, ব্রেন টিউমার্স অ্যান্ড ইডিওপ্যাথি। আর মিক্সডের ক্ষেত্রে দুটোই আসবে। সো ডেফনেসের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে, ডেফ টোটালি কানে শুনছে না, টোটাল লস অফ দ্য হিয়ারিং। আর কেউ কানে কম শুনছে, হার্ড অফ হিয়ারিং, অর পার্শিয়াল হিয়ারিং লস, পার্শিয়াল হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে। কজের ভিতরে আমার কন্ডাক্টিভ ডেফনেস, সেন্সোরিয়াল ডেফনেস, কন্ডাক্টিভ কজ ইন দ্য কন্ডাক্টিং অ্যাপারেটাস। সেন্সোরিয়ালের ক্ষেত্রে কজ ইজ ইন দ্য
cause is in the inner ear or nerve pathway or centrally in the brain tumor, আর অথবা ইডিওপ্যাথি হতে পারে, মাল্টিপল স্ক্লেরোসিস, যেগুলো মাথায় থাকে। এরপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আমাদের টিনিটাস। টিনিটাসের ব্যাপারে যেটা কথা হচ্ছে, এটা টিনিটাসের মধ্যে কী হয়, এটা রিঙ্গিং সাউন্ডস এবং উইদাউট এনি অবভিয়াস এক্সটার্নাল স্টিমুলাস, if there is any ringing sound, that is called tinnitus. এটা হচ্ছে একদম শর্টেস্ট ডেফিনেশন। আমি আরও সহজ বোঝায় বলবো, এটা একটু মনে রাখতে পারলে খুবই ভালো। কি রিঙ্গিং সাউন্ড, একটা রিঙ্গিং সাউন্ড হবে, কিন্তু সাউন্ডটা আমি পাচ্ছি, কিন্তু বাট দ্যার ইজ নো অবভিয়াস এক্সটার্নাল কজ। আমি কোনো উইদাউট এনি অবভিয়াস এক্সটার্নাল কোনো স্টিমুলাস নাই, কোনো সোর্স নাই, কিন্তু আমি শুনছি। তবে টিনিটাসের ব্যাপারে একটা কথা মনে রাখতে হবে, এনি ডিজিজ ইন দ্য ইয়ার ক্যান কজ টিনিটাস। এবং টিনিটাসের ব্যাপারে আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি মনে রাখতে হবে, টিনিটাস ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেফনেস, হিয়ারিং লস। হিয়ারিং লস নিয়ে পেশেন্টগুলো যাদের টিনিটাস থাকে তাদের হিয়ারিং লস থাকে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর আমরা একটু টিনিটাস সম্বন্ধে একটু ডিটেলস পড়বো। সেটা কি পড়বো, পরীক্ষায় যাওয়ার আসলে ডিটেলস মতো তেমন না, একটা কজ লাগে, এর আর কিছু না। সো ডেফিনেশনের ব্যাপারে আমি যেটা বললাম এটুকুই যথেষ্ট। এরপরেও যদি আরও একটু ভালো করে বলা যায়, সেটা হচ্ছে সাবজেক্টিভ সিমটমস অফ নয়েজ ইন দ্য হেড অর ইয়ার। কারো মাথার ভিতরে অথবা কানের মধ্যে সেটা সাউন্ড পায়, কিন্তু কোনো অবভিয়াস স্টিমুলাস নাই। রিংিং সাউন্ড যদি না বলা যায়, যে এনি সাউন্ড হিয়ারিং ইন দ্য হেড অর ইয়ার উইদাউট এনি অবভিয়াস স্টিমুলাস। এখন এই টিনিটাসটা আমার কী কারণ হতে পারে? এটা ফিজিওলজিক্যাল হতে পারে, অর প্যাথোলজিক্যাল হতে পারে। এবং এই যে ফিজিওলজিক্যাল অর ফিজিওলজিক্যাল কখন হয়? এখন ফিজিওলজিক্যাল কখন হয়? সাধারণত মাথার ভিতরে ফিজিওলজিটা বেশি বোঝা যায়। ইট ইনক্লুডস হিয়ারিং নর্মাল সাউন্ডস লাইক কী ধরনের মাস্কুলার ট্রিমর, একটা মাসল কাঁপড়ি যেরকম একটা সেই ধরনের হতে পারে, অর দ্য কন্ট্রাকশন অর দ্য সার্কুলেটরি হাম, এগুলো সাধারণত ফিজিওলজিক্যাল হয়। আমাদের ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্যাথোলজিক্যালটা কী হয়? মেবি এক্সট্রা অডিটরি অর অডিটরি। কারণটা আমার কানের মধ্যে থাকতে পারে অথবা কানের বাহিরে থাকতে পারে। এবং আমি আগেই বলেছি যে তোমাদেরকে যে টিনিটাস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেফনেস। কারণ এক্সট্রা অডিটরি কজগুলো কী? এক্সট্রা অডিটরি কজের ভিতরে নাম্বার ওয়ানটা কি? এটা হচ্ছে ক্যারোটিড ফ্লুইড থাকে, নাম্বার 1। তারপর আর্টেরিওভেনাস ম্যালফরমেশন। তারপর কারো ক্লিকিং একটা নয়েজ হয়, প্যালাটাল মায়োক্লোরাস, এক্সট্রা অডিটরি। আমাদের ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অডিটরিটা। এইটাই কিন্তু কারণগুলো একটু মনে রাখতে হবে। সেটা কি? এখন আমি আগেই বলেছিলাম তোমাদেরকে যে টিনিটাস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেফনেস। এখন আমি যদি এইভাবে পড়ি যে আমার ডেফনেস, আমি কজ পড়িয়েছি যে কন্ডাক্টিভ ডেফনেস কোনটাতে আমার টিনিটাস করে, আর সেন্সোরিয়াল ডেফনেস কজ কোনটাতে আমার টিনিটাস করে। এবার যদি পড়তে মনে রাখতে পারো খুবই ভালো, কিন্তু দরকার নেই যদি এভাবে না মনে রাখতে পারো। তবে আমি মনে করি এতে কনসেপশনটা ক্লিয়ার হবে যে আমার এই টিনিটাসে কন্ডাক্টিভ ডেফনেস হয়। আর আমি আগে বলেছি যে ডেফনেস অ্যাসোসিয়েটেড উইথ দ্য টিনিটাস। সো ওই কন্ডাক্টিভ ডেফনেসের টিনিটাস হবে, আর এই সেন্সোরিয়াল ডেফনেসের টিনিটাস হবে। এবার রাখতে পারো ভালো, আর যদি মনে না রাখতে পারো তোমার শুধু নামগুলো বলে দিবে। তা আমি শুধু ওইভাবেই বলি যে আমার অ্যাসোসিয়েটেড উইথ দ্য কন্ডাক্টিভ ডেফনেস, সেই ক্ষেত্রে যেটা কী হয়, নাম্বার ওয়ান সেক্রেটরি অটাইটিস মিডিয়া, নাম্বার 2 প্যাটেন্ট স্টেশন টিউব। এখন এই প্যাটেন্ট যেটা হয়, সেদিকে ভালো প্যাটেন্ট থাকলে কি একটা শান্ত কী হয়, অটোফোনি হয়। অনেক পেশেন্ট আমাদের কাছে আসে বলে কি, আমি আমার কানের ভিতরে আমার নিজের সাউন্ডটা শুনি।
তো এইটা কিন্তু পেশেন্টকে কাউন্সিলিং করতে, আচ্ছা এইটা ট্রিটমেন্টে যাবে, আলাদা আলাদা। সো প্যাটেন্ট স্টেশন টিউব যদি থাকে, হ্যাঁ, সেখানে হতে পারে অটোস্ক্লেরোসিস, কন্ট্রাক্টিভ ডেফনেস, গ্লোমার জুগুলারি, তারপর হচ্ছে ব্লকেজ ইন দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল, ওয়াক্স, ফরেন বডি, এই জিনিসগুলো। তাহলে আমি তো খুব সংক্ষেপ করি যে আমার টেরিটাস অ্যাসোসিয়েটেড উইথ দ্য কন্ট্রাক্টিভ ডেফনেস, আমি যদি এদিক থেকে যাই তাহলে নাম্বার 1 যেটা আসবে সেটা হচ্ছে ওয়াক্স, দেন নাম্বার 2 ফরেন বডি ইন দ্য, দেন নাম্বার 3 অটোস্ক্লেরোসিস, নাম্বার 4 গ্লোমার জুয়েলারি, নাম্বার 5 সেক্রেটারি অডিটিস মিডিয়া। এই কটা নাম্বার রাখতে পারলেই হয়ে গেল। এরপর যেটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ দ্য সেন্সোরিয়াল হিয়ারিং লস। অ্যাসোসিয়েটেড উইথ দ্য সেন্সোরিয়াল হিয়ারিং লসের ভিতরে নাম্বার 1 নয়েজ ইনডিউসড, নয়েজ ট্রমা। এবং নয়েজ ট্রমা যেগুলো, যেমন যারা টাইলসের কাজ করেন, টাইলস মিস্ত্রি, যারা কারখানায় কাজ করেন, হ্যাঁ, যারা পাওয়ার হাউসগুলোতে কাজ করেন, অথবা যারা ট্যানারি যেখানে কন্টিনিউয়াস সাউন্ড চলছে, সে নাউডেজ মডার্নাইজেশন হচ্ছে, সাউন্ড কম আসছে, কিন্তু স্টিল দ্য ওয়ার্কার্স দে আর সাফারিং, হ্যাঁ, দ্য লং টার্ম তারা ওই স্টেজে থাকে, সুতরাং নয়েজ ইনডিউস। তাহলে প্রেসবায়োকিওসিস, মিনিয়ার ডিজিজ, অ্যাকোস্টিক নিউরোমা অ্যান্ড অটোটক্সিক ড্রাগস। সো এই জিনিসগুলো হচ্ছে, এইগুলো দে আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য সেন্সোরিয়াল ডেফনেস। আর সেন্ট্রাল কজের ভিতরে যেটা কজ ইন দ্য ব্রেন, সেগুলো কী হয়, হ্যাঁ, এবং সেটা কজ ইন দ্য ব্রেন, টিউমার্স ইন দ্য ব্রেন থাকে সেন্ট্রাল কজের ভিতরে। আর জেনারেল কজের ভিতরে কিছু থাকে, জেনারেল কজ আমি যেহেতু কথা বলছি, কারো যদি এনিমিয়া হয়, এনিমিয়া থাকে, হ্যাঁ, তারপর অ্যালার্জি যদি হয়, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলোতেও কিন্তু টিনিটাস হতে পারে। আর ইডিওপ্যাথি হলে অ্যাম্বুলেন্সের জন্য এটুকুই খুব যথেষ্ট। তবে এই পেশেন্টগুলোকে, টিনিটাস পেশেন্টগুলোকে যদি আমরা ট্রিটমেন্টের মধ্যে যাই, তাহলে দেখি ফার্স্ট হচ্ছে ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য কজ, হ্যাঁ, আন্ডারলাইন কজ। তবে কিছু ড্রাগ আছে, যেমন ডিগনোকেন আইভি, হ্যাঁ, কার্বামাজিপাইন, হ্যাঁ, ক্লোনাজিপাম, দ্য ড্রাগ অফ চয়েস, হ্যাঁ, ইন মেনি কেস ক্লোনাজিপাম ইজ দ্য ড্রাগ অফ চয়েস। আর অনেক নতুন ড্রাগ বের হয়েছে, আমরা ইউজ করতে পারি, বিটা হিস্টাডিন ইউজ করি। তো এই ড্রাগগুলো কমনলি, তবে টিনিটাসের কজটা যদি আমরা বের করতে পারি অ্যাকর্ডিং টু দ্য কস্ট ট্রিটমেন্ট। আর ইন্টারেস্টিং হচ্ছে অনেক সময় আমরা কজ বের করতে পারি না, পেশেন্ট যে ইডিওপ্যাথি একটা কজ থাকে, সেক্ষেত্রে টিনিটাস মাস্কার ইউজ করা হয়, হিয়ারিং এইড দেওয়া যেতে পারে, যেহেতু এইসব পেশেন্টদেরকে হিয়ারিং লস থাকে, হ্যাঁ, যাদেরকে আমরা অ্যাকর্ডিং টু কস্ট ট্রিটমেন্ট দিলাম, কস্ট ট্রিটমেন্ট দেওয়ার পরে হলো না, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা টিনিটাস মাস্কার উইথ হিয়ারিং এইড যেটা বলা হয়, সেটা আমরা ইউজ করতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ছোটো ছোটো 3টা টপিক ছিল আমাদের, 3টা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের খুবই নট ইন ডিটেলস। কজগুলো আমার পরীক্ষার সময় জানতে হবে, এর মধ্যে অটোটক্সিকটা ভালো করে জানতে হবে কজগুলো, এবং কোন গ্রুপগুলো ভেস্টিবুলার ককলিয়ার, কোন ভেস্টিবুলার টক্সিক, কোনটা ককলিয়ার, এগুলো ধরতে পারলে খুবই ভালো হয়। আরেকটা মনে রাখতে হবে ভাইস ভার্সা, নেফ্রোটক্সিক ড্রাগগুলোই অটোটক্সিক হয়, অটোটক্সিক ড্রাগগুলোই নেফ্রোটক্সিক, ভাইস ভার্সা। যেটা কিডনিতে ক্ষতি করে সেটা কানে ক্ষতি করতে পারে, কানেরটা কিডনিতে করতে পারে, সুতরাং এটা মাথায় রাখতে হবে। 3 নম্বর হচ্ছে ডেফনেসের ভিতরে মাথায় মনে রাখতে হবে ডেফনেস, টোটাল হিয়ারিং লস, আর পার্শিয়ালটা, হ্যাঁ, ডেফ। আর আমরা যেটা বলি কানে কম শোনা, কানে হয় না, এটা মাথায় রাখতে হবে। এই শোনাটা, কানে কম শোনাটা কন্ডাক্টিভ হতে পারে, অর্থাৎ কজ ইজ ইন দ্য কন্ডাক্টিভ অ্যাপারেটাস। আর হতে পারে সেন্সোরিয়াল হতে পারে, এটা কোথায়, ইনার ইয়ার অথবা নিউরাল পাথওয়ে। কজগুলো আমরা পড়ে নিলাম, জানলাম। টেন্সের ব্যাপারে আমরা ফিজিওলজিক্যাল অ্যান্ড প্যাথোলজিক্যাল, অ্যাকচুয়ালি প্যাথোলজিক্যালটাই মেইন আমাদের। সেই প্যাথোলজির মধ্যে আমরা কি, কানের বাইরে, কানের মধ্যে, তার চেয়েও বেশি কানের মধ্যে। আমরা চাই ইএনটি স্টুডেন্টরা যারা এমবিবিএস পরীক্ষা দিতে যাবে, ওই অত প্যাচের মধ্যে দরকার নাই, আমাদেরকে মধ্যে অডিটরি অ্যান্ড এক্সট্রা অডিটরি বলা যেতে পারে একটা, এটার মধ্যে হলেই চলবে। আর ওই ফিজিওলজিক্যাল যেটা আমি বলেছিলাম যে আমরা এনিমিয়া হতে পারে, জেনারেল কজের মধ্যে এনিমিয়া, তারপর অ্যালার্জি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলোতে থাকতে পারে। আর ওটার জন্য আমরা একটু বলতে পারি যে কন্ট্রাক্টিভ ডেফনেসে কখন টেনিটাস হয়, আর সেন্সোরিয়াল কজে কখন কন্টেন্ট, যদি এভাবে বলতে পারি খুবই ভালো, না বলতে পারে কোনো অপরাধ নাই, শুধু নামগুলো বললেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর মাই পেশেন্স হিয়ারিং। ইনশাআল্লাহ উইল সি ইউ next on the next Tuesday.